স্টোরিম্যানিয়া ক্লাব ক্লাসিক্সে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা শোনাব আমাদের সমাজের এক ধ্রুব সত্য। একজন সন্দেহবাতিক নারী এবং একজন ভালোবাসাহীন স্বামীর সংসার কতটা দুর্বিষহ তা এই গল্পে প্রকাশ পেয়েছে। আজকের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনন্য লেখনী সতী। হরিশ পাবনার একজন সম্ভ্রান্ত ভালো উকিল। কেবল ওকালতি হিসাবেই নয়, মানুষ হিসাবেও বটে। দেশের সর্বপ্রকার সৎ অনুষ্ঠানে সে অল্প বিস্তর সংশ্লিষ্ট। শহরের কোনো কাজই তাকে বাদ দিয়ে হয় না। সকালে দুর্নীতি দমন সমিতির কার্যকরী সভার একটা বিশেষ অধিবেশন ছিল। কাজ সেরে বাড়ি ফিরতে বিলম্ব হয়ে গেছে। এখন কোনো মতে দুটো খেয়ে আদালতে পৌঁছাতে পারলেই হয়। বিধবা ছোট বোন উমা কাছে বসে তত্ত্বাবধান করছিল, পাছে বেলার অজুহাতে খাওয়ার ত্রুটি ঘটে। স্ত্রী নির্মলা ধীরে ধীরে প্রবেশ করে কিছুটা দূরে বসল, বলল, তা হ্যাঁ গো, কালকের কাগজে দেখলাম আমাদের লাবণ্য প্রভা আসছেন এখানকার মেয়ে স্কুলের ইন্সপেক্টর হয়ে। এই সহজ কথা কয়েকের ইঙ্গিত অতীব গভীর। মা অবাক হয়ে বলল, হ্যাঁ সত্যি নাকি? তা লাবণ্য নাম এমন তো কত আছে বৌদি। তা আছে, তা নয় ওকেই জিজ্ঞাসা করি। হরিশ মুখ তুলে হঠাৎ কটু কণ্ঠে বলে উঠল, তা আমি কি করে জানবো শুনি? গভর্নমেন্ট কি আমার সঙ্গে পরামর্শ করে লোক বহাল করে নাকি? আহা, রাগ করো কেন? রাগের কথা তো কিছু বলিনি। তোমার তদবির তাগাদায় যদি কারো উপকার হয়ে থাকে সে তো আহ্লাদের কথা। এই বলে সে যেমন এসেছিল তেমনই মৃদু পায়ে বেরিয়ে গেল। উমা ব্যস্ত হয়ে উঠল, আমার মাথা খাও দাদা, উঠো না উঠো না। হরিশ বিদ্যুৎ বেগে আসন ছেড়ে উঠল। না, শান্তিতে এক মুঠো খাওয়ার জো নেই। উফ, আত্মঘাতী না হলে আর। বলতে বলতে দ্রুত পায়ে বেরিয়ে গেল। যাবার পথে স্ত্রীর মধুর কণ্ঠ কানে গেল, তুমি কোন দুঃখে আত্মঘাতী হবে গো? যে হবে সে একদিন জগৎ দেখবে। এইখানে হরিশের একটু পূর্ব বৃত্তান্ত বলা প্রয়োজন। এখন তার বয়স 40-এর কম নয়, কিন্তু কম যখন সত্যিই ছিল, সেই পাঠ্যাবস্থার একটু ইতিহাস আছে। পিতা রামমোহন তখন বরিশালের সাব জাজ। হরিশ এমএ পরীক্ষার পড়া তৈরি করতে কলকাতার মেস ছেড়ে বরিশালে এসে উপস্থিত হল। প্রতিবেশী ছিলেন হরকুমার মজুমদার, স্কুল ইন্সপেক্টর। লোকটা নিরীহ, নিরহংকার এবং অগাধ পণ্ডিত। সরকারি কাজে ফুরসত পেলে এবং সদরে থাকলে মাঝে মাঝে এসে সদর আলা বাহাদুরের বৈঠকখানায় বসতেন। অনেকেই আসতেন, টাকাওয়ালা মুন্সেফ, দাড়ি ছাড়া ডেপুটি, মহাস্তবীর সরকারি উকিল এবং শহরের অন্যান্য মান্যগণ্যের দল। সন্ধ্যার পরে কেউই প্রায় অনুপস্থিত থাকতেন না। তার কারণ ছিল, সদর আলা নিজেই ছিলেন নিষ্ঠাবান হিন্দু। অতএব আলাপ আলোচনার অধিকাংশই হতো ধর্ম সম্বন্ধে, এবং যেমন সর্বত্র ঘটে এখানেও তেমনি আধ্যাত্ম তত্ত্বকথার শাস্ত্রীয় মীমাংসা সমাধা হতে খণ্ডযুদ্ধের অবসান। সেদিন এমনই একটা লড়াইয়ের মাঝখানে হরকুমার তাঁর বাঁশের ছড়িকে হাতে করে আস্তে আস্তে উপস্থিত হলেন। এই সকল যুদ্ধ বিগ্রহের ব্যাপারে কোনোদিন তিনি কোনো অংশগ্রহণ করতেন না। নিজে ব্রাহ্ম সমাজভুক্ত ছিলেন বলেই হোক, অথবা শান্ত মৌন প্রকৃতির মানুষ ছিলেন বলেই হোক, চুপ করে শোনা ছাড়া
গায়ে পড়ে অভিমত প্রকাশ করবার চঞ্চলতা তার একটি দিনও প্রকাশ পায়নি। আজ কিন্তু অন্য রূপ ঘটল। তিনি ঘরে ঢুকতেই টাকাওয়ালা মুন্সিফবাবু তাকেই মধ্যস্থ মেনে বসলেন। এর কারণ এইবারের ছুটিতে কলকাতায় গিয়ে তিনি কোথায় যেন এই লোকটার ভারতীয় দর্শন সম্বন্ধে গভীর জ্ঞানের একটা জনরব শুনে এসেছিলেন। হরকুমার স্মিত হাস্যে সম্মত হলেন। অল্পক্ষণেই বোঝা গেল শাস্ত্রের বঙ্গানুবাদ মাত্র সম্বল করে এর সাথে তর্ক করা চলে না। সবাই খুশি হলেন। হলেন না শুধু সাব জাজ বাহাদুর নিজে, অর্থাৎ যে ব্যক্তি জাতি দিয়েছে তার আবার শাস্ত্রজ্ঞান কিসের জন্য, এবং বললেনও ঠিক তাই। হরিশ সেদিন চুপ করে এক ধারে বসেছিল। এই স্বল্পভাষী প্রৌঢ়ের জ্ঞান ও পাণ্ডিত্য দেখে সে মুগ্ধ হয়ে গেছিল। সুতরাং পিতার অভিমত যাই হোক, পুত্র তার আসন্ন পরীক্ষা সমুদ্র থেকে মুক্তি পাবার বর্ষায় তাকে গিয়ে ধরে পড়ল, সাহায্য করতে হবে। হরকুমার সম্মত হলেন। এইখানে তার কন্যা লাবণ্যের সঙ্গে হরিশের পরিচয় হলো। সেও আইএ পরীক্ষার পড়া তৈরি করতে করতে কলকাতার গণ্ডগোল ছেড়ে বাবার কাছে এসেছে। সেদিন থেকেই প্রতিদিনের আনাগোনায় হরিশ পাঠ্যপুস্তকের দুরূহ অংশের অর্থই শুধু জানল না, আরও একটা জটিলতর বস্তুর স্বরূপ জেনে নিল, যা তত্ত্ব হিসাবে ঢের বড়। কিন্তু সে কথা এখন থাক। ক্রমশ পরীক্ষার দিন কাছে ঘেঁষে আসতে লাগল। হরিশ কলকাতায় চলে গেল। পরীক্ষা সে ভালোই দিল এবং ভালো করেই পাশ করল। কিছুকাল পরে আবার যখন দেখা হলো, হরিশ সমবেদনায় মুখ পাংশু করে প্রশ্ন করল, আপনি ফেল করলেন যে বড়? কেন, এটুকু পারবো না? আমি এতই অক্ষম? আরে না না, যা হওয়ার হয়েছে। এবার কিন্তু খুব ভালো করে এক্সামিন দেওয়া চাই। খুব ভালো করে দিলেও আমি ফেলই হব। ও আমি পারবো না। পারবেন না মানে কিরকম? ক্রমশ কথাটা হরিশের মায়ের কানেও গেল। সেদিন সকালে রামমোহনবাবু মোকদ্দমার রায় লিখছিলেন। যে দুর্ভাগা হেরেছে তার আর কোথাও কোনো কুল কিনারা থাকে না। এই শুভ সংকল্প কার্যে পরিণত করতে রায়ের মুসাবিদায় বেছে বেছে শব্দ যোজনা করছিলেন। গৃহিণীর মুখে ছেলের কাণ্ড শুনে তার মাথায় আগুন ধরে গেল। হরিশ নরহত্যা করেছে শুনলেও বোধ করি তিনি এতখানি বিচলিত হতেন না। দু চোখ রক্তবর্ণ করে বললেন, কি এত বড়? এর বেশি কথা তার মুখে আর জোগাল না। দিনাজপুরে থাকতে একজন প্রাচীন উকিলের সঙ্গে তার শিখার গুচ্ছ, গীতার মর্মার্থ ও পেনশন আনতে কাশিবাসের উপকারিতা নিয়ে অত্যন্ত মতের মিল ও হৃদ্যতা জন্মেছিল। একটা ছুটির দিনে গিয়ে তার ছোট মেয়ে নির্মলাকে আর একবার চোখে দেখে ছেলের বিয়ের পাকা কথা দিয়ে আসলেন। মেয়েটি দেখতে ভালো। দিনাজপুরে থাকতে গৃহিণী তাকে অনেকবার দেখেছে, তথাপি স্বামীর কথা শুনে গালে হাত দিলেন। বলো কি গো, একেবারে পাকা কথা দিয়ে এলে? আজকালকার ছেলে। কিন্তু আমি তো আজকালকার বাপ নই। আমি আমার সেকেলের নিয়মেই ছেলে মানুষ করতে পারি। এবার যদি হরিশের পছন্দ না হয় তাহলে ওকে অন্য কোনো উপায় দেখতে বলো। গৃহিণী স্বামীকে চিনতেন। তিনি নির্বাক হয়ে রইলেন। মেয়ে ডানা কাটা পরি হোক বা না হোক, সে ভদ্র ঘরের কন্যা। সে যদি তার মায়ের সতীত্ব আর বাপের হিঁদুয়ানি নিয়ে আমাদের ঘরে আসে, তাই যেন হরিশ তার ভাগ্য বলে মেনে নেয়। খবরটা প্রকাশ পেতে দেরি হলো না। হরিশও শুনল। প্রথমে সে মনে করল পালিয়ে কলকাতায় গিয়ে কিছু না চোখে টিউশন করে জীবিকা নির্বাহ করবে। পরে ভাবল সন্ন্যাসী হবে। শেষে
পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ ইত্যাদি স্মরণ করে স্থির হয়ে রইল। মেয়ের বাবা ঘটা করে পাত্র দেখতে আসলেন এবং আশীর্বাদের কাজটাও সেই সঙ্গে সেরে নিলেন। সবাই শহরের বহু সম্ভ্রান্ত ব্যক্তি আমন্ত্রিত হয়ে এসেছিলেন। নিরীহ হরকুমার কিছু না জেনেই এসেছিলেন। তাদের সামনে রায়বাহাদুর ভাবি বৈবাহিক মৈত্র মহাশয়ের হিন্দু ধর্মে প্রগাঢ় নিষ্ঠার পরিচয় দিলেন এবং ইংরাজি শিক্ষার সংখ্যাতীত দোষ কীর্তন করে অনেকটা এরূপ অভিমত প্রকাশ করলেন যে তাকে 1000 টাকা মাইনের চাকরি দেওয়া ছাড়া ইংরেজরা আর কোনো গুণ নেই। আজকাল দিনক্ষণ অন্যরূপ হয়েছে। ছেলেদের ইংরাজি না পড়লে চলে না, কিন্তু যে মূর্খ এই ম্লেচ্ছ বিদ্যা ও ম্লেচ্ছ সভ্যতা হিন্দুর শুদ্ধান্তপুরে মেয়েদের মধ্যে টেনে আনে, তার ইহকালও নয় আর পরকালও নয়। একা হরকুমার ছাড়া এর নিগূঢ় অর্থ কারোর জানতে বাকি ছিল না। সেদিন সভা ভঙ্গ হওয়ার আগেই বিয়ের দিন স্থির হয়ে গেল এবং যথা সময়ে শুভকর্ম সমাধা হতেও কোনো অসুবিধে ঘটল না। মেয়েকে শ্বশুরের ঘরে পাঠাবার আগে মৈত্র গৃহিণী নির্মলার সতীসাধ্যী মাতা ঠাকুরনী বধূ জীবনের চরম তত্ত্বকে মেয়ের কানে দিলেন। বললেন, মা, পুরুষ মানুষকে চোখে চোখে না রাখলেই সে গেল। সংসার করতে আর যাই ভুলে যাও না কেন, এই কথাটি কখনো ভুলো না। কিন্তু তার নিজের স্বামীর টিকির গোছা ও শ্রীগীতার মর্মার্থ নিয়ে মেতে উঠবার আগে পর্যন্ত তাকে অনেক জ্বালিয়েছেন। আজও তার দৃঢ় বিশ্বাস মৈত্র বুড়ো চিতায় না শুলে আর তার নিশ্চিন্ত হওয়ার জো নেই। নির্মলা স্বামীর ঘর করতে আসলো এবং সেই ঘর আজ 20 বছর ধরে করছে। এই সুদীর্ঘকালে কত পরিবর্তন, কত কি ঘটল। রায়বাহাদুর মারা গেলেন, স্বধর্মনিষ্ঠ মৈত্র গতাসু হলেন, লেখাপড়া সাঙ্গ হলে লাবণ্যর অন্য জায়গায় বিবাহ হলো, জুনিয়র উকিল হরিশ সিনিয়র হয়ে উঠলেন, বয়স তার যৌবন পার হয়ে প্রৌঢ়ত্বে গিয়ে পড়ল। কিন্তু নির্মলা আর তার মাতৃদত্ত মন্ত্র এই জীবনে ভুলল না। এই সজীব মন্ত্রের ক্রিয়া যে এত সত্বর শুরু হবে তা কে জানত? রায়বাহাদুর তখনও বেঁচে আছেন। পেনশন নিয়ে পাবনার বাড়িতে এসে বসেছেন। হরিশের এক উকিল বন্ধুর বাবার শ্রাদ্ধ উপলক্ষে কলকাতা থেকে একজন ভালো কীর্তনওয়ালি এসেছিল। সে দেখতে সুন্দর এবং বয়স কম। অনেকেরই ইচ্ছা ছিল কাজকর্মের শেষে একদিন ভালো করে তার কীর্তন শোনা। পরদিন হরিশের গান শোনার নিমন্ত্রণ হলো। শুনে বাড়ি ফিরতে একটু রাতই হয়ে গেছিল। নির্মলা উপরের খোলা বারান্দায় রাস্তার দিকে চেয়ে দাঁড়িয়েছিল। স্বামীকে উপরে উঠতে দেখে জিজ্ঞেস করল, গান কেমন লাগলো? হ্যাঁ হ্যাঁ, খাসা গায়। তো দেখতে কেমন? মন্দ না, ভালোই। তাহলে রাতটা একেবারে কাটিয়ে এলেই তো পারতে। এই অপ্রত্যাশিত কুৎসিত মন্তব্যে হরিশ রেগে যাবে কি বিস্ময়ে অভিভূত হয়ে গেল। তার মুখ দিয়ে শুধু বের হলো, কিরকম? রকম ভালোই। আমি কচি খুকি নই, জানি সব, বুঝি সব। আমার চোখে ধুলো দেবে তুমি, তাই না? আচ্ছা। উমা পাশের ঘর থেকে ছুটে এসে সব ভয়ে বলল, তো তুমি করছো কি বৌদি? বাবা শুনতে পাবেন যে। পেলেনি বা শুনতে, আমি তো আর চুপি চুপি কথা কইছি নে। এই উত্তরের প্রত্যুত্তরে যে উমা কি বলবে ভেবে পেল না, কিন্তু পাছে তার উচ্চস্বরে বয়স্ক বাবার ঘুম ভেঙে যায় এই বয়সে পরক্ষণেই জোর হাতে ক্রুদ্ধ চাপা গলায় মিনতি করে বলল,
রক্ষে করো বৌদি, এত রাতে চেঁচিয়ে আর কেলেঙ্কারি করো না। কিসের কেলেঙ্কারি? তুমি বলবে না কেন ঠাকুরজি? তোমার বুকের ভেতরটা তার জ্বলে পড়ে যাচ্ছে না? বলতে বলতে সে কেঁদে ফেলে দ্রুত পায়ে ঘরে ঢুকে সশব্দে দরজায় খিল বন্ধ করে দিল। হরিশ কাঠের পুতুলের মতো নিঃশব্দে নিচে এসে বাকি রাতটুকু মক্কেলদের বসবার বেঞ্চের উপর শুয়ে কাটালো। অতঃপর দিন দশেকের মতো উভয়ের কথাবার্তা বন্ধ হয়ে গেল। কিন্তু হরিশকেও আর সন্ধ্যের পরে বাইরে পাওয়া যায় না। গেলেও তার শঙ্কাকুল ব্যাকুলতা লোকের হাসির বস্তু হয়ে উঠত। বন্ধুরা রাগ করে বলতে লাগলো, হরিশ, যত বড় হচ্ছ রোগও তো তত বড় হচ্ছে হে। হরিশ বেশিরভাগ জায়গায় জবাব দিত না, কেবল খোঁচা বেশি করে বিঁধলেই বলতো, এই ঘেন্নায় আমাকে যদি তোমরা ত্যাগ করতে পারো তো তোমরাও বাঁচো, আমিও বাঁচি। সেবার বসন্ত রোগে লোক মরতে লাগলো খুব বেশি। হরিশকেও রোগে ধরল। কবিরাজ এসে পরীক্ষা করে মুখ গম্ভীর করে বললেন, আর এ তো মারাত্মক অবস্থা, এর থেকে যে রক্ষা পাওয়া খুব কঠিন। রায়বাহাদুর তখন পরলোকে। হরিশের বৃদ্ধ মা আছাড় খেয়ে পড়লেন। নির্মলা ঘর থেকে বেরিয়ে বলল, আমি যদি সতী মায়ের সতী কন্যা হই, আমার 9 সিঁদুর খুঁজবে 7টি কার। তোমরা ওকে দেখো, আমি চললুম। এই বলে সে শীতলার মন্দিরে গিয়ে হত্যা দিয়ে পড়ল। উনি বাঁচেন তো আবার বাড়ি ফিরবো, নইলে এখান থেকেই ওর সঙ্গে যাব মা। 7 দিনের মধ্যে দেবতার চরণামৃত ছাড়া কেউ তাকে জল পর্যন্ত খাওয়াতে পারল না। কবিরাজ এসে বললেন, মা, তুমি এখন ঘরে চলো, তোমার স্বামী আরোগ্য হয়েছেন। লোকে ভিড় করে দেখতে আসলো। মেয়েরা পায়ের ধুলো নিল, তার মাথায় থাবা থাবা সিঁদুর ঘষে দিল। বলল, মানুষ তো নয়, যেন সাক্ষাৎ মা। বৃদ্ধেরা বললেন, সাবিত্রী উপাখ্যান মিথ্যে না, কুলিতে ধর্ম গেছে বলে একেবারে ষোলোয়া নাই গেছে। জমের মুখ থেকে স্বামীকে ফিরিয়ে নিয়ে এলো। বন্ধুরা লাইব্রেরি ঘরে বলা বলি করতে লাগলো, সাথে আর মানুষের স্ত্রী গোলাম হয়ে বিয়ে তো আমরাও করেছি, কিন্তু এমন নইলা স্ত্রী। এখন বোঝা গেল কেন হরির সন্ধ্যার পরে বাইরে থাকতো না। বীরেন উকিল ভদ্রলোক। গত বছর ছুটিতে কাশি গিয়ে সে সন্ন্যাসীর কাছে মন্ত্র নিয়ে এসেছে। টেবিলে প্রচণ্ড আঘাত করে বলল, আমি জানতাম হরিশ মরতেই পারে না। সত্যিকার সতীত্ব জিনিসটা কি সোজা ব্যাপার হে? বাড়ি থেকে বলে গেল, যদি সতী মায়ের সতীকন্যা হই তো উফ, শরীর শিউরে ওঠে। তারিণী চাটুর্যের বয়স হয়েছে, আফিংখোর লোক। এক ধারে বসে নিমিষ্ক চিত্তে তামাক খাচ্ছিলেন। হুঁকোটা বেয়ারার হাতে দিয়ে নিঃশ্বাস ফেলে বলল, শাস্ত্র মতে সহধর্মিনীর কথাটাই ভারী শক্ত। আমায় দেখো না, কেবল মেয়ে তো 7টা, তাদের বিয়ে দিতে দিতেই আমি ফতুর হয়ে গেলাম। সেই সঙ্গে একটা পণপ্রথা নিবারণী সমিতি হওয়া অবশ্য। দেশটা তো পুরো ছাড়খাড় হয়ে গেল নিঃসন্দেহে। আমার তো মাথার চুল পেকে গেল, কিন্তু ক্যারেক্টারে কেউ কখনো একটা স্পটও দিতে পারলে না। অথচ আমারই হলো 7টা মেয়ে। বিয়ে দিতে দিতে আমি দেউলিয়া হয়ে গেলাম। অনেকদিন পর ভালো হয়ে
আবার যখন হরিশ আদালতে উপস্থিত হলো, তখন কত লোকে যে তাকে অভিনন্দিত করলো তার সংখ্যা নেই। মৃত জমিদার গোসাইচরণের বিধবা পুত্রবধূর সঙ্গে অন্যান্য পুত্রদের বিষয় সংক্রান্ত মামলা বেঁধেছে। হরিশ ছিল বিধবার উকিল। জমিদারের আমলা কে যে কোন পক্ষে জানা কঠিন বলে গোপনে পরামর্শের জন্য বিধবা নিজেই ইতিপূর্বে দু একবার উকিলের বাড়িতে এসেছিলেন। আজ সকালেও তার গাড়ি এসে হরিশের সদর দরজায় থামল। হরিশ সসম্ভ্রমে তাকে নিজের ঘরে এনে বসালেন। আলোচনা পাছে ও ঘরে মুহুরীর কানে যায়, এই ভয়ে উভয়েই সাবধানে ধীরে ধীরে কথা বলছিলেন। বিধবার কি একটা অসংলগ্ন প্রশ্নে হরিশ হেসে ফেলে জবাব দেওয়ার চেষ্টা করতেই পাশের ঘরে পর্দার আড়াল থেকে অকস্মাৎ তীক্ষ্ণ কণ্ঠের শব্দ আসলো। আমি সব শুনেছি। বিধবা চমকে উঠলেন। হরিশ লজ্জা ও শঙ্কায় কাঠ হয়ে গেল। একজোড়া অতি সতর্ক চোখ কান যে তাকে অহরহ পাহারা দিয়ে আছে, এ কথা যেন সে মুহূর্তের জন্য ভুলে গেছিল। পর্দা ঠেলে নির্মলা রণমূর্তিতে বাইরে আসলো। হঠাৎ হাত নেড়ে কণ্ঠস্বরে বিষ ফেলে দিয়ে বলল, ফিসফাস করে কথা কইয়ে আমাকে ফাঁকি দেবে, তাই না? সেটা মনেও করো না। কই, আমার সঙ্গে তো কখনো এমন হেসে কথা কইতে দেখিনি তোমাকে। অভিযোগ নিতান্ত মিথ্যে নয়। হরিশ বিমূঢ়ের মতো কিছুক্ষণ চেয়ে থেকে বলল, পাগল নাকি? পাগল? পাগলই বটে, কিন্তু করলে কে শুনি? এই বলে সে হাউ হাউ করে কেঁদে ফেলে হঠাৎ হাঁটু গেড়ে বিধবার পায়ের কাছে ঘিপ ঘিপ করে মাথা খুঁড়তে লাগলো। মুহুরী কাজ ফেলে ছুটে আসলো। একজন জুনিয়র উকিল সেইমাত্র এসেছিল। সে এসে দরজার কাছে দাঁড়ালো। বোস কোম্পানির বিল সরকার তারই কাঁধের উপর দিয়ে উঁকি মারতে লাগলো এবং তাদেরই চোখের সামনে নির্মলা মাথা খুঁড়তে লাগলো। আমি সব জানি, আমি সব বুঝি। থাকো, তোমরাই সুখে থাকো, কিন্তু মনে রেখো, যদি আমি সতী মায়ের সতী কন্যা হই, যদি মনে জ্ঞানে এক বই না দুই জেনে থাকি, যদি হরিশ কারো কথার কোনো প্রতিবাদ করল না। আধো মুখে দাঁড়িয়ে শুধু তার মনে হতে লাগলো পৃথিবীর দ্বিধা হতো না কিসের জন্য। লজ্জায়, ঘৃণায়, রাগে সেদিন হরিশ সেই ঘরেই স্তব্ধ হয়ে রইল। আদালতে বের হওয়ার কথা তার মনেই হলো না। দুপুরে উমা এসে বহু সাধ্য সাধনা করে এবং মাথায় দিব্যি দিয়ে কিছু খাইয়ে দিল। সন্ধ্যার আগে বামন ঠাকুর রূপোর বাটিতে করে খানিকটা জল এনে পায়ের কাছে রাখল। হরিশের প্রথমে ইচ্ছে হলো লাথি মেরে ফেলে দেয়, কিন্তু আত্মসংবরণ করে আজও পায়ের বুড়ো আঙুলটা ডুবিয়ে দিল। স্বামীর পায়ের জল না পান করলে নির্মলা কোনোদিন জলস্পর্শ করত না। রাতে বাইরের ঘরে একা শুয়ে হরিশ ভাবছিল তার এই দুঃখময় দুর্ভর জীবনের অবসান হবে কবে। এমনি অনেক দিন অনেক রকমই ভেবেছে, কিন্তু তার এই সতী স্ত্রীর একনিষ্ঠ পতিপ্রেমের সুদূরসহ নাক পাশের বাঁধন থেকে মুক্তির কোনো পথ তার চোখে পড়ল না। বছর 2 হয়ে গেছে। নির্মলা অনুসন্ধান করে জেনেছে যে খবরের কাগজের খবর মিথ্যে নয়। লাবণ্য যথার্থই পাবনার মেয়ে স্কুলের পরিদর্শক হয়ে আসছে। আজ হরিশ একটু সকাল সকাল আদালত থেকে ফিরে ছোট বোন উমাকে জানালো যে রাতের ট্রেনে তাকে বিশেষ জরুরি কাজে কলকাতার বাইরে যেতে হবে। ফিরতে বোধহয় 3-4 দেরি হবে। বিছানা এবং প্রয়োজনীয় কাপড় চোপড় যেন চাকরকে দিয়ে ঠিক করে রেখে দেয়। দিন 15 হলো
স্বামী স্ত্রীতে কথা বন্ধ ছিল। রেলওয়ে স্টেশন দূরে। রাত্রি 8টার মধ্যে মোটরে বের হয়ে পড়তে হবে। সন্ধ্যের পরে মোকদ্দমার দরকারি কাগজপত্র হ্যান্ড ব্যাগে গুছিয়ে নিচ্ছিল। হঠাৎ নির্মলা এসে ঢুকল। আজ কলকাতায় যাচ্ছ নাকি? কেন? কেন আবার কি, মক্কেলের কাজ, হাইকোর্টে মোকদ্দমা আছে। চলো না, আমিও তোমার সঙ্গে যাই। তুমি যাবে? তা গিয়ে কোথায় থাকবে শুনি? যেখানেই হোক, তোমার সঙ্গে গাছতলায় থাকতেও আমার লজ্জা নেই। তোমার লজ্জা নাই থাকতে পারে, কিন্তু আমার আছে। আর আমি গাছতলার পরিবর্তে আপাতত কোনো এক বন্ধুর বাড়িতে গিয়ে উঠবো স্থির করেছি। তাহলে তো ভালোই হলো। তার বাড়িতেও স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, আমার কোনো অসুবিধে হবে না। না না, সে হবে না। বলা নেই কওয়া নেই, ওই বিনা আমন্ত্রণে আমি তোমায় পরের বাড়িতে নিয়ে গিয়ে উঠতে পারবো না। পারবে না সে জানি, আমাকে সঙ্গে নিয়ে লাবণ্যের ওখানে ওঠা যায় না। তুমি যেমন নোংরা তেমনই মন্দ। সে বিধবা ভদ্র মহিলা, আমি বা সেখানে যাব কেন? আর সেই বা আমাকে যেতে বলবে কেন? আরে শোনো, আমার সময় বা কই? হ্যাঁ, কলকাতায় গিয়ে পরের কাজে আমি নিঃশ্বাস ফেলতে ফুরসত পাবো না। শুধু যত সব ফালতু কথা। পাবে গো, পাবে। এই বলে নির্মলা ঘর থেকে বেরিয়ে গেল। দিন তিনেক পর হরিশ কলকাতা থেকে ফিরে আসলে স্ত্রী বলল, বাবা, 4-5 দিন বলে গেলে আর 3 দিনেই ফিরে এলে যে বড়। কাজ চুকে গেল, তাই চলে এলাম। তা লাবণ্যের সঙ্গে দেখা হয়নি বুঝি? না। কলকাতাতেই যদি গেলে তা একবার খবর নিলে না কেন? সময় পাইনি। অত কাছাকাছি গেলে সময় একটু করে নিলেই হতো। এই বলে সে চলে গেল। এর মাসখানেক পরে একদিন আদালতে বের হওয়ার সময় হরিশ বোনকে ডেকে বলল, আজ আমার ফিরতে বোধহয় একটু রাত হয়ে যাবে উমা। যোগিনবাবুর বাড়িতে একটা জরুরি পরামর্শ আছে, দেরি হয়ে যেতে পারে। ফিরতে দেরি হলো। রাত্রি 12টার কম নয়। হরিশ মোটর থেকে নেমে ঘরে ঢুকল। কাপড় ছাড়তে ছাড়তে শুনতে পেল স্ত্রী উপরে জানলা থেকে সোফারকে ডেকে বলছে, আব্দুল, যোগিনবাবুর বাড়ি থেকে এলে বুঝি? नहीं माइसी, स्टेशन से आते हैं। স্টেশন? স্টেশন কেন? গাড়িতে কেউ এলো বুঝি? कोलकाता से एक माइजी और एक बादशाह आया। ঘরের মধ্যে হরিশ আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। এরূপ সম্ভাবনার কথা যে তার মনে হয়নি তা নয়, কিন্তু নিজের চাকরকে মিথ্যে বলতে অনুরোধ করতে সে কিছুতেই পেরে ওঠেনি। রাত্রে শোবার ঘরের মধ্যে একটা কুরুক্ষেত্র কাণ্ড হয়ে গেল। পরদিন সকালেই লাবণ্য ছেলে নিয়ে এই বাড়িতে এসে উপস্থিত হলো। হরিশ বাইরের ঘরে ছিল। তাকে বলল, আপনার স্ত্রীর সঙ্গে পরিচয় নেই, চলুন আলাপ করিয়ে দেবেন। হরিশের বুকের মধ্যে তোলপাড় করতে লাগলো। একবার সে এমনও বলতে চাইল যে এখন অত্যন্ত কাজের তাড়া, কিন্তু সে অজুহাত খাটল না। তাকে সঙ্গে করে এনে স্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দিতেই হলো। বছর 10 ছেলে এবং লাবণ্য। নির্মলা তাদের সমাদরে গ্রহণ করল। ছেলেকে খাবার খেতে দিল এবং তার মাকে আসন পেতে সযত্নে বসালো। বলল, আমার সৌভাগ্য যে আপনার দেখা পেলাম। হরিশবাবুর মুখে শুনেছিলাম আপনি ক্রমাগত বারব্রত আর উপবাস করে শরীরটাকে একেবারে নষ্ট করে ফেলেছেন। এখন তো দেখছি সত্যিই আপনাকে ভালো দেখাচ্ছে না। ওসব বাড়ানো কথা। কিন্তু এ আবার উনি কবে বললেন তোমাকে গো? হরিশ তখনও কাছে দাঁড়িয়েছিল। সে একেবারে বিবর্ণ হয়ে গেল। কিন্তু তাতেই শুধু হয়নি,
ছেলেকে পাঠিয়ে রীতিমতো ধরে আনতে হতো। ও, তা তো খুব সুবিধে। আবার জাতের গোড়ামিও কিন্তু কম নেই। ব্রাহ্মণদের ছোঁয়া খান না, আমার পিসিমার হাতে পর্যন্ত খান না। সমস্তই আমাকে নিজে রেঁধে নিজে পরিবেশন করতে হতো। বটে। আচ্ছা, এর মধ্যে আপনার কি লজিক আছে বলুন তো? আমি কি ব্রাহ্ম সমাজ ছাড়া? হরিশের সর্বাঙ্গ ঝিমঝিম করতে লাগলো। তার মিথ্যেবাদিতা প্রমাণ হওয়ায় তার মনে হলো এতদিনে মা বসুমতা দয়া করে বোধহয় তাকে জঠরে টেনে নিচ্ছেন। কিন্তু পরম আশ্চর্য এই যে নির্মলা আজ ভয়ঙ্কর উন্মাদ কাণ্ড কিছু একটা না করে স্থির হয়ে রইল। হরিশ বাইরে এসে স্তব্ধ পাংশু মুখে বসে রইল। এই ভীষণ সম্ভাবনার কথা স্মরণ করে লাবণ্যকে আগে সতর্ক করার কথা বহুবার তার মনে হয়েছে, কিন্তু আত্ম অবমাননাকর এবং একান্ত মর্যাদাহীন লুকোচুরির প্রস্তাব সে কোনো মতেই এই শিক্ষিত ও ভদ্র মহিলাকে সামনে উচ্চারণ করতে পারেনি। লাবণ্য চলে গেলে নির্মলা ঝড়ের বেগে এসে ঘরে ঢুকল। ছি, তুমি এমন মিথ্যেবাদী, এত মিথ্যে কথা বলো? বেশ করি বলি, আমার ইচ্ছে, তোমার তাতে কি শুনি? বলো, যত ইচ্ছে মিথ্যে বলো, যত খুশি আমাকে ঠকাও, কিন্তু ধর্ম যদি থাকে, যদি সতী মায়ের মেয়ে হই, আমি যদি কায় মনে সতী হই, এই আমি বলে রাখলাম, আমার জন্য তোমাকে একদিন কাঁদতে হবে, হবেই হবে। এই বলে সে যেমন এসেছিল তেমনই দ্রুত পায়ে বেরিয়ে গেল। বাক্যালাপ আগে থেকেই বন্ধ চলছিল, এখন সেটা আরো দৃঢ় হলো। নিচের ঘরে শোয়া ও খাওয়া, হরিশ আদালতে যায় আসে, বাইরের ঘরে একা বসে কাটায়, নতুন কিছুই না। আগে সন্ধ্যের সময়ে একবার করে ক্লাবে গিয়ে বসত, এখন সেটুকুও বন্ধ হয়েছে, কারণ শহরের সেই দিকে লাবণ্যের ঘর। তার মনে হয় প্রতিপ্রাণা ভার্যার 2 চক্ষু 10 চক্ষু হয়ে 10 দিক থেকে স্বামীকে অহরহ নিরীক্ষণ করছে। তার বিরাম নেই, বিশ্রাম নেই, মাধ্যাকর্ষণের মতো তার নিত্য। স্নানের পর আয়নার দিকে চেয়ে তার মনে হতো সতী সাধ্যের এই অক্ষয় প্রেমের আগুনে তার কলুষিত দেহের নশ্বর মেদ মজ্জা মাংস শুষ্ক ও নিষ্পাপ হয়ে অত্যন্ত দ্রুত উচ্চতর লোকের জন্য প্রস্তুত হয়ে উঠছে। তার আলমারির মধ্যে একখানা কালী সিংহের মহাভারত ছিল। সময় যখন কাটত না, তখন তা থেকে সে বেছে বেছে সতী নারীর উপাখ্যান পড়ত। কি তার প্রচণ্ড বিক্রম ও কতই না অদ্ভুত কাহিনী! স্বামী পাপী তাপী যাই হোক, কেবলমাত্র স্ত্রীর সতীত্বের জোরেই সমস্ত পাপ মুক্ত হয়ে শেষে কল্পকাল তাহারা একসঙ্গে বাস করে। কল্পকাল যে ঠিক কত হরিশ তা জানত না, কিন্তু সে যে কম নয় এবং মুনি ঋষিদের লেখা শাস্ত্র বাক্য যে মিথ্যা নয়, এই কথা মনে করে তার সর্বাঙ্গ অবশ হয়ে উঠত। পরলোকের ভরসায় জলাঞ্জলি দিয়ে সে বিছানায় শুয়ে মাঝে মাঝে ইহলোকের ভাবনা করত, কিন্তু কোনো পথ নেই। সাহেবদের হলে মামলা মোকদ্দমা খাড়া করে এতদিনে যা হোক একটা ছাড় রফা করে ফেলত। মুসলমানদের হলে 3 তালাক দিয়ে বহু আগেই চুকিয়ে ফেলত, কিন্তু নিরীহ এক পত্নী ব্রত ভদ্র বাঙালি না, কোনো উপায় নেই। ইংরাজি শিক্ষায় বহু বিবাহ ঘুচেছে, বিশেষত নির্মলা। চন্দ্র সূর্য যার মুখ দেখতে পায় না, অতি বড় শত্রু যার সতীতে বিন্দু মাত্র কলঙ্ক লেপন করতে পারে না, বস্তুত স্বামী ভিন্ন যার ধ্যান জ্ঞান নেই, তাকেই পরিত্যাগ। বাপরে! ভাবতে ভাবতে চোখ কান গরম হয়ে উঠত।
বিছানা ছেড়ে মাথায় মুখে জল দিয়ে বাকি রাতটুকু সে চেয়ারে বসে কাটিয়ে দিত। এমনি করে বোধহয় 1 মাসেরও বেশি চলে গিয়েছে। হরিশ আদালতে বের হচ্ছিল, জি এসে একখানা চিঠি তার হাতে দিল। জবাবের জন্য লোক দাঁড়িয়ে আছে। খাম ছেঁড়া, উপরে লাবণ্যের হস্তাক্ষর। হরিশ চিঠি পড়ে দেখল লাবণ্য অনেক দুঃখ করে লিখেছে। সেদিন আমার অসুখ চোখে দেখে গিয়েও আর একটিবারও খবর নিলেন না আমি বাঁচলুম কি মরলুম। অথচ বেশ জানেন এ বিদেশে আপনি ছাড়া আমার আপনার লোকও আর কেউ নেই। যাই হোক, এই যাত্রা আমি মরিনি, বেঁচে আছি। এই চিঠি কিন্তু সে নালিশের জন্য নয়। আজ আমার ছেলের জন্মতিথি, কোর্টের ফেরত একবার এসে তাকে আশীর্বাদ করে যাবেন, এই ভিক্ষা। ইতি লাবণ্য। পুনশ্চ রাত্রির খাওয়াটা যেখানেই সমাধা করতে হবে। একটুখানি গান বাজনার আয়োজনও আছে। চিঠি পড়ে বোধহয় সে কিছুক্ষণ বিমনা হয়ে পড়েছিল। হঠাৎ চোখ তুলতেই দেখতে পেল জি হাসি লুকোনোর জন্য মুখ নিচু করল। অর্থাৎ বাড়ির দাসী চাকরের কাছেও এ যেন একটা তামাশার ব্যাপার হয়ে উঠেছে। এক মুহূর্তে তার শিরার রক্ত আগুন হয়ে উঠল। এর কি সীমা নেই? যতই সইছে ততই কি পীড়নের মাত্রা বেড়ে চলেছে? জিজ্ঞেস করল, চিঠিটি কে এনেছে? তাদের বাড়ির ঝি। তাকে গিয়ে বলে দাও আমি কোর্ট থেকে ফেরার সময় একবার গিয়ে ঘুরে আসবো। সে রাত্রে বাড়িতে ফিরতে হরিশের বস্তুত অনেক রাত্রিই হলো। গাড়ি থেকে নামতেই দেখল তার উপরে শোবার ঘরের জানলা খোলা এবং সেখানে নির্মলা পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ডাক্তারের দল অল্পক্ষণ হলো বিদায় হয়েছে। পারিবারিক চিকিৎসক বৃদ্ধ জ্ঞানবাবু যাবার সময় বললেন, মনে হয় পুরো আফিংটাই বের করে ফেলা গেছে। বৌমার জীবনের আর কোনো শঙ্কা নেই। হরিশ একটুখানি ঘাড় নেড়ে কি ভাবছে প্রকাশ করলো, বৃদ্ধ তাতে মনোযোগ করলেন না। বললেন, এখন কাছে কাছে থেকেও দিন 2, সাবধানে রাখলেই পুরোপুরি বিপদটা কেটে যাবে। সেদিন বার লাইব্রেরির ঘরে আলোচনা অত্যন্ত তীক্ষ্ণ ও কঠোর হয়ে উঠল। ভক্ত বীরেন বলল, আমার গুরুদেব স্বামীজি বলেন, বীরেন, মানুষকে কখনো বিশ্বাস করবে না। সেদিন গোসাই বাবুর বিধবা পুত্রবধূর সম্বন্ধে যে স্ক্যান্ডেলটা প্রকাশ হয়ে পড়েছিল, তোমরা তো বিশ্বাস করলে না, বললে হরিশ সে কাজ করতেই পারে না। এখন দেখলে গুরুদেবের কৃপায় আমি এমন অনেক জিনিস জানতে পারি যা তোমরা ড্রিম করো না। সম্পূর্ণ একটা দিন পার হলো না। সতী সাধ্যের স্বামী হরিশের চরিত্র জানতে শহরের আর কারোর বাকি ছিল না এবং সুহৃদ বর্গের কৃপায় সকল কথাই তার কানে এসে পৌঁছেছিল। উমা এসে চোখ মুছে বলল, দাদা দাদা, তুমি আবার বিয়ে করো দাদা, বিয়ে করো। তুই কি পাগল হলি? পাগল কেন, আমাদের দেশের তো পুরুষের বহু বিবাহ ছিল। তখন আমরা বর্বর ছিলাম। বর্বর কিসের? তোমার দুঃখ আর কেউ না জানে তো আমি তো জানি দাদা। সমস্ত জীবনটা কি এমনই ব্যর্থ হয়ে যাবে? উপায় কি বোন? স্ত্রী ত্যাগ করে আবার বিয়ে করার ব্যবস্থা পুরুষের আছে জানি, কিন্তু মেয়েদের তো নেই। তোর বৌদিরও যদি এ পথ খোলা থাকতো তাহলে তোর কথায় রাজি হতাম মা। তুমি কি যে বলো দাদা। এই বলে উমা রাগ করে চলে গেল। হরিশ চুপ করে একা বসে রইল। তার উপায়হীন অন্ধকার চিত্ততল থেকে কেবল একটা কথাই বারবার উত্থিত হতে লাগলো, পথ নেই, পথ নেই। এই আনন্দহীন জীবনে দুঃখই ধ্রুব হয়ে রইল। তার বসবার ঘরে হঠাৎ তার কানে গেল পাশের বাড়ির দরজায় দাঁড়িয়ে বৈষ্ণব ভিখারির দল কীর্তনের সুরে দ্যুতির বিলাপ গাইছে। দ্যুতি মথুরায় এসে ব্রজনাথের হৃদয়হীন নস্করতার কাহিনী বিনিয়ে বিনিয়ে নালিশ করছে। সেকালে এই অভিযোগের
কিরূপ উত্তর দুতিনি মিলিয়েছিল হরিশ তা জানত না, কিন্তু একালে সে ব্রজনাথের পক্ষে বিনা পয়সার উকিল দাঁড়িয়ে তর্কের উপর তর্ক জুড়ে মনে মনে বলতে লাগলো, ওগো দুতি, নারীর একনিষ্ঠ প্রেম খুব ভালো জিনিস, সংসারে তার তুলনা হয় না। কিন্তু তুমি তো এসব কথা বুঝবে না, বললেও না। কিন্তু আমি জানি ব্রজনাথ কিসের ভয় পালিয়ে গিয়েছিল এবং 100 বছরের মধ্যে একবারও এমুখ হয়নি। ওসব কংস টংস সব মিছে কথা। আসল কথা শ্রীরাধার ওই একনিষ্ঠ প্রেম। তবু তো তখনকার কালে ঢের সুবিধে ছিল, মথুরায় লুকিয়ে থাকা চলতো, কিন্তু একালে ঢের কঠিন। না আছে পালাবার জায়গা, না আছে মুখ দেখাবার স্থান। এখন ভুক্তভোগী ব্রজনাথ দয়া করে অধীনকে একটু শীঘ্র পায়ে স্থান দিলেই বাঁচি। শেষ হলো আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সতী। বিভিন্ন চরিত্রে রয়েছে অমৃতা, পৌতুষা, অভিজিৎ, অনিশ, তুহিন, আফসানা, শ্বেতা, সুস্মিতা, রিভু, মিহির, অঙ্কন, পথিক, ঋতিক, তুহিন এবং মিহির। এদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ একটা এত সুন্দর গল্প পরিবেশনার জন্য। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী সময়ে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হচ্ছে স্টোরি ম্যানিয়া ক্লাব।